নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব ৬৮, ৬৯, ৭০। ৩ মাস কেটে গেছে। সজল আর ইসরাতের ছোট্ট সংসার বেশ ভালোই চলছে। খুনসুটিতে মেতে থাকে দুজন। সজল সকাল হলে অফিসে চলে যায়, বিকাল 4টা বাজে বাড়িতে ফিরে আসে। সজল অফিস ছাড়া বাকি সময় ইসরাতের সাথেই থাকে। সজল তার নিজস্ব একান্ত বাড়িতেই ইসরাতকে নিয়ে থাকে। ইরহাম চৌধুরীর বাড়িতে সজল তার বউকে নিয়ে থাকবে না। সবাই অনেক জোর করেছে চৌধুরীর বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু সজলের এক কথা, তার বউ নিয়ে সে একাই থাকবে। সজল এক কথার মানুষ, যা বলে তাই করে। হুরায়া চৌধুরী আর ইহানা মাঝে মাঝে সজলের বাড়িতে গিয়ে 3-4 দিন থাকে, ইসরাতের সাথে সময় কাটিয়ে আসে। ইসরাতেই 3 মাস স্কুলে যায় না, সজল স্কুলে যেতে দেয়নি। 5 দিন পরে এসএসসি পরীক্ষা শুরু হবে। ইসরাত স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, সজলের কাছ থেকে অনুমতি নিয়েছে আজকে স্কুলে যাওয়ার জন্য সিলেবাস আনতে যাবে। ইহানা ইসরাতের জন্য নোট বানিয়ে রেখেছে। অনেকদিন হয়েছে বান্ধবীদের কারোর সাথে দেখা করতে পারে নাই, তাই সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসবে। ইসরাতের খুব আনন্দ লাগছে আজকে স্কুলে যাবে তাই। পারভেজ গাড়ি চালাচ্ছে, পাশে ইমতিয়াজ বসে আছে। ইসরাত ব্যাক সিটে বসে পায়ের উপরে পা তুলে জুস খাচ্ছে। ইমতিয়াজ, ভাবি আপনাকে আজকে চেক আপ করাতে নিয়ে যেতে হবে। স্কুল ছুটি হলে ভাই আপনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে বলেছে। ইসরাত, আপনার ভাইয়া তো বলেছিল সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। ইমতিয়াজ, ভাবি ভাইয়ার আজকে কাজের প্রেশার বেশি, 3টে মিটিং আছে। আমারও মিটিংয়ে থাকার কথা ছিল, কিন্তু আপনার জন্য ভাই আমাকে পাঠিয়ে দিয়েছে। ইসরাতের মনটা খারাপ হয়ে গেল। ইসরাতে 2 মাস ধরে পিরিয়ড হয় না। ইসরাত আগের থেকে লম্বা ও মোটা হয়ে গিয়েছে। হুরায়া চৌধুরী ইসরাতকে দেখে বলছে প্রেগন্যান্সি টেস্ট করাতে। তার মনে হচ্ছে ইসরাত কনসিভ করছে। সজলকে আগে এই কথা বলতে মানা করছে। মেডিকেলে গিয়ে আগে টেস্ট করায় রিপোর্ট যদি পজিটিভ আসে, সজল রিপোর্ট হাতে পেয়ে কতটা খুশি হয় সেটা দেখার জন্যই আজকে সজলকে মেডিকেলে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সজল যেতে পারবে না শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে ইসরাতের। পারভেজ গাড়ি যেয়ে মেইন রোডে উঠাতে যাবে, তখন গাড়ির সামনে 3-4টা হাতি এসে দাঁড়ায়। পারভেজ গাড়ি পিছনে নিতে যাবে, তখন দেখে পিছনে বড় বড় মহিষ দাঁড়িয়ে আছে। গাড়ি কোনো দিকে ঘুরাতে পারছে না। ইসরাত ভয়ে কান্না করে দেয়। ইমতিয়াজ বন্দুক বের করে বলল, ভাইয়া বারবার বডিগার্ড নিয়ে বের হতে বলেছিল, বডিগার্ড না নিয়ে এসে ভুল করেছি। পারভেজ, ভাবি ভাইয়াকে কল লাগান। ইসরাতের হাত পা কাঁপছে, কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে মোবাইলটা বের করে যেই সজলকে কল দিতে যাবে, তখন হাতির সুর দিয়ে গাড়িতে জোরে ধাক্কা দেয়। ইসরাতের হাত থেকে মোবাইল ছিটকে পড়ে যায়। ইমতিয়াজ আর পারভেজ হাতে বন্দুক নিয়ে গাড়ি থেকে নামে। ইসরাত বারবার বারণ করছে, ভাইয়া আমার ভয় করছে, আপনারা গাড়ি থেকে নামিয়েন না। গাড়ি থেকে নামার সাথে সাথে ইমতিয়াজকে আর পারভেজকে 5-6 জন লোক পিছন থেকে মাথায় রড দিয়ে আঘাত করে। দুজন মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য ইসরাত দেখে চিৎকার মেরে মোবাইল খুঁজতে থাকে সজলকে কল দেওয়ার জন্য। চেয়ারম্যান সাহেব গাড়ির সামনে গিয়ে ইসরাতকে ডাক দিয়ে বলল, মামনি আমি তোমাকে নিতে এসেছি, তুমি ভয় পেও না, গাড়ি থেকে বেরিয়ে এসো। ইসরাত বাবাকে দেখে গাড়ি থেকে নেমে দৌড়ে গিয়ে চেয়ারম্যান সাহেবকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ইসরাত, বাবা গুন্ডারা ভাইয়াদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে কল দাও, ভাইয়াদের মেডিকেলে নিয়ে যেতে হবে। ইমতিয়াজের তখনও জ্ঞান ছিল, কথা বলার চেষ্টা করছে, কিন্তু মাথায় রড দিয়ে আঘাত করার কারণে পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। মাথার যন্ত্রণার কথা বলতে পারছে না, তারপরও অনেক কষ্ট করে জোরে চিল্লিয়ে বলে উঠল, ভাবি আপনি এখান থেকে পালিয়ে যান, আপনার বাবাকে বিশ্বাস করিয়েন না, ভাবি আপনি পালান। গোলাম মোস্তফা খান রড দিয়ে ইমতিয়াজের মাথায় আবার বাড়ি মারল। ইমতিয়াজের মাথা থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে। ইমতিয়াজের চোখ বন্ধ হয়ে গেল। চেয়ারম্যান সাহেব ইসরাতের মুখে স্প্রে মেরে দিল, ইসরাত অজ্ঞান হয়ে গিয়েছে। চেয়ারম্যান সাহেব ইসরাতকে কোলে উঠিয়ে গাড়িতে শুয়াই দিল। গোলাম মোস্তফা খান, অনেক বার বেড়েছিল এই দুইটাকে, মেরে সজলের অফিসে পাঠিয়ে দাও। বাদশা খান, ভাইজান এদেরকে এভাবে মেরে ফেললে তো খেলার মজাই তো শেষ হয়ে যাবে। আপনি এই দুইটাকে জেলখানায় পাঠিয়ে দেন, আগে এই দুইটারে জবানবন্দি নেবেন, তারপরে ইসরাতকে কোর্টে উঠাবো এই দুইটার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য। এদের ফাঁসির রায় দেওয়া হবে, সজলকে একদম ভেঙে চুরে গুড়িয়ে ফেলতে হবে। গোলাম মোস্তফা খান, ইসরাত ওদের দুর্বলতা, ইসরাতকে আমরা অস্ত্র বানিয়ে ওদেরকে শেষ করব। খানবাড়ির ছেলেদের পিছনে লাগলে শেষ পরিণতি মৃত্যু। চেয়ারম্যান সাহেব ইসরাতকে নিজের বাড়িতে নিয়ে যায় নাই, তাদের বাগান বাড়িতে নিয়ে গেছে। ওই বাড়িতে চলে সব অনৈতিক কাজকর্ম, নারী ব্যবসা, বাড়ির ভেতরে মদের কারখানা, ওটা তাদের গোপন আস্তানা। সজল যেন ইসরাতকে খুঁজে না পায়,
তাই ওখানে নিয়ে গিয়ে অন্ধকার রুমে ইশরাতকে তালাবন্ধ করে রাখছে। ইশরাতের জ্ঞান ফিরল, চোখ খুলে দেখে পুরো রুম অন্ধকার। ইশরাতের অন্ধকারে খুব ভয় লাগে। ইশরাত বাবা ও বাবা বলে ডাকতে শুরু করলো, কিন্তু কারো সাড়া শব্দ পাচ্ছে না। ইশরাত ভয়ে ভয়ে খাট থেকে নেমে দরজার কাছে গেলে দরজা বাহির থেকে বন্ধ করা। জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর চিল্লিয়ে ডাকতে শুরু করলো, বাবা প্লিজ দরজাটা খুলে দাও। ইশরাতের শরীর খুব ক্লান্ত, ক্ষুধায় মাথা ঘোরাচ্ছে, কান্না করার শক্তিটুকু পাচ্ছে না। সকালে জুস ছাড়া আর কিছু খায়নি। ওপর থেকে কিসের যেন আলো আসছে। ইশরাত ওপরে তাকাতে দেখে দেওয়ালের চারপাশে ছোট ছোট জানালা, অনেক উপরে, সেখানে ইশরাতের হাত যাবে না। ইশরাত দাঁড়িয়ে লাইটের সুইচ খুঁজতে লাগলো। অনেক খোঁজার পর দরজার পাশে সুইচ পেল। সুইচে চাপ দিতেই পুরো ঘর আলোকিত হয়ে উঠল। পুরো ঘর খালি, খাট ছাড়া আর কিছুই নাই। ইশরাত পেটে হাত দিয়ে মাটিতে বসে হাউমা করে কান্না করতে করতে বলতে লাগলো, আমার সন্তানকে এই পৃথিবীর আলো দেখতে পারবে না। স্বামীজান, আপনি কি কখনো জানতে পারবেন না আপনার অস্তিত্ব এই দুনিয়ায় আসতেছে? স্বামীজান, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি হয়তো আপনাকে সন্তানের মুখ দেখাতে পারবো না। আমি কি আপনাকে আর কখনো দেখতে পারবো না? আমি তো আপনাকে না দেখে 1 মিনিটও থাকতে পারি না। হঠাৎ দরজা খোলার আওয়াজে ইশরাত দরজার দিকে তাকালো। ইরফান দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইশরাত ইরফানকে দেখে অবাক হলো। ইরফান ইশরাতের থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো। ইশরাত, ভাইয়া আপনি এখানে কি করছেন? বাবা কোথায়? ইমতিয়াজ আর পারভেজ ভাইয়াকে কি মেডিকেলে নেওয়া হয়েছে? ইরফান, প্রিন্সেস আগে রিল্যাক্স হও, এত কান্নাকাটি করলে অসুস্থ হয়ে পড়বে তো। ইশরাত, পিতা যেখানে নিজের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসে, সেখানে আপনি আমাকে শান্ত হতে বলছেন? ইরফান, তুমি কি সজলকে ভালোবাসো, তার কাছেই থাকতে চাও? ও তো তোমাকে জোর করে আটকে রেখেছিল এতদিন। ইশরাত চেতে উঠে বলল, আপনাকে কে বলেছে সে আমাকে আটকে রেখেছে? সে আমার স্বামী, আমি তার স্ত্রী, তাকে আমি প্রচণ্ড ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি তার সন্তানের মা হতে যাচ্ছি। ইরফানের হাত পা ঠান্ডা হয়ে আসতে, গলার রগ হয়তো ছিঁড়ে খণ্ড খণ্ড হয়ে যেতে চাচ্ছে। ইরফানের হার্টবিট দ্রুত গতিতে চলতে শুরু করলো। এই কথা ইশরাতের থেকে আশা করেনি। ইরফানের গলা ধরে আসতে ইশরাতের মুখের পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইশরাত, ভাইয়া প্লিজ আমাকে এখান থেকে বের হতে সাহায্য করুন। আমাকে ওনার কাছে যেতে দিন। আপনার দুখানা পায়ে পড়ি আমি, তাকে জানাতে চাই আমি যে তার সন্তানের মা হতে চলেছি। ইরফান, ছি, এ কথা বলে আমাকে ছোট করো না প্রিন্সেস। তোমাকে আমার মাথার তাজ বানিয়ে রাখবো। তুমি হচ্ছে আমার হৃদয়ের মণি। হয়তো তোমার মনে আমার জন্য জায়গা হবে না, তুমি আমার পাশে থাকলেই চলবে। আমার তোমার শরীরের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। সকালে মেডিকেলে যাওয়ার সময় তোমার মুখখানা দেখে যেতে চাই, রাত্রে এসে শুধু তোমার মুখখানা দেখলেই হবে। প্রিন্সেস, আমি তোমার হাতটাও স্পর্শ করব না। তোমার গর্ভের সন্তানকে আমি আমার পরিচয় দিয়ে বড় করব। তুমি না হয় দিন শেষে আমার পাশে থেকো। বুড়ো বয়সে তুমি আর আমি পাহাড়ে বসে রাতের জ্যোৎস্নামাখা চাঁদ দেখে দেখে সময় কাটাবো। ইশরাত, বন্ধ করুন এই নোংরা কথা। লজ্জা করে না পরের বউকে নিয়ে এই ধরনের কথা বলতে? আমি সজল চৌধুরীর স্ত্রী, আমার গর্ভে তার সন্তান। আপনি কেন তার সন্তানকে আপনার পরিচয়ে বড় করবেন? ছি, কি নোংরা চিন্তা আপনার। আপনার মুখ আমি দেখতে চাই না। এখান থেকে চলে যান। বলে ইশরাত অজ্ঞান হয়ে গেল। থানার দুজন কনস্টেবল আধা ঘন্টা ধরে ইমতিয়াজ আর পারভেজকে মারতে আছে। পিঠের উপরে লাঠি দিয়ে মারতে মারতে 10টা লাঠি ভেঙে ফেলেছে, কিন্তু ওদের দুজনের মুখ থেকে একটা কথাও বের করতে পারে নাই। কনস্টেবল ক্লান্ত হয়ে গিয়ে ওসির কাছে গিয়ে বলল, স্যার, কোনোভাবেই মুখ খোলাতে পারছি না, মারতে মারতে লাঠি ভেঙে যাচ্ছে। ওদের শরীর হয়তো লোহার তৈরি, পিঠ থেকে রক্ত গড়িয়ে বের হচ্ছে, তারপরও শালারা মুখ খুলছে না। মির্জা ওসি এমপি সাহেবকে কল দিয়ে সব ঘটনা খুলে বলল। কল কেটে দিয়ে কনস্টেবল বলল, ওদেরকে ইলেকট্রনিক শক দিতে থাকো যতক্ষণ না মুখ না খোলে। এমপি সাহেব কিছুক্ষণ পরে চলে আসবে। সজল, মির্জা সাহেব কাদের ইলেকট্রনিক শক দিতে চাচ্ছেন? মির্জা দিনে দুপুরে ভূত দেখার মতো ভয় পেয়ে বলে উঠল, আপনি চৌধুরী সাহেব এখানে? সজল, এখানে তো আসতে চাইনি, আপনি আমাকে আসতে বাধ্য করলেন। বলেই সজল ভিতরে ঢুকলো। সজলের সাথে 5জন আইনজীবী, পিছনে 15-20 জন বডিগার্ড। মির্জা সজলের দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। সজল চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বলল, ওসি সাহেব আইনি নোটিশ ছাড়া ওদেরকে থানায় তুলে নিয়ে এসেছেন কেন? মির্জা হাত গুটিয়ে নিয়ে চেয়ারে বসতে বসতে বলল,
ওরা নারী পাচার করার সময় ধরা পড়েছে। সজল, নারীগুলো কি আপনার মা বোন ছিল নাকি? মির্জা চিল্লিয়ে উঠে মুখ সামলে কথা বলেন, চৌধুরী সাহেব, নারী পাচারকারীদের জন্য আপনি আমার কাছে কৈফিয়ত চাচ্ছেন? সজল, ওসি সাহেব, আমাকে কৈফিয়ত দিতে হবে না, যা বলার লয়ার বলবে। মির্জা, আমাদের দুজনকে কোর্টে চালান করে দিয়েছি, এখন ওদের জামিন করাতে পারবেন না। আজকে বৃহস্পতিবার, 5টা বেজে গেছে, কোর্টও বন্ধ হয়ে গেছে। 2 দিন পরে পারলে কোর্ট থেকে জামিন নিয়ে ছাড়াইয়েন। সজল, আমি ওদেরকে ছাড়াতে আসিনি, কোর্ট থেকে ওদের জন্য ফ্যাসিলিটি পাস করিয়ে এনেছি। আমার লয়ার আপনাকে পড়ে শোনাবে। মির্জা, কোর্ট থেকে আপনি ফ্যাসিলিটি পাস করিয়ে এনেছেন কিভাবে? কোর্ট তো বন্ধ হয়ে গিয়েছে, তার চেয়ে তো জামিন করাতে পারতেন। সজল বাঁকা হাসি দিয়ে, আপনারা তো কষ্ট করে ধরে নিয়ে আসতেন, আমি যদি একদিনও আপনাদের কাছে না রাখি কেমন দেখায় না? আমি আবার এতটা অভদ্র না। এমপি সাহেবকে কল দিয়ে জানিয়ে দিন আপনাদের কাছে 2-3 দিন আমার ভাইদের গচ্ছিত রাখলাম, ফয়সালা হবে কোর্টের ময়দানে। লয়ার কাগজ পড়তে শুরু করলো। আসামির গায়ে কোনো আঘাত করা যাবে না, জেলখানায় থাকা অবস্থায় আসামির যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সব দায়ভার ওসি মির্জার। জেলখানায় থাকা অবস্থায় আসামি দুজনের যদি মৃত্যু হয় ওসি মির্জার ফাঁসি রায় হয়ে যাবে। কোর্টে ওঠানোর সময় আসামিদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরে উঠাতে হবে, মাথায় হেলমেট থাকবে। আসামি দুজনকে জেলখানায় দেখাশোনা করার জন্য নার্স পাঠানো হবে। আসামি দুজন অনেক গুরুতর রোগে ভুগছে, তাই 24 ঘন্টা নার্স ওদের দেখাশোনা করবে। খাবার বাড়ি থেকে পাঠানো হবে, সেই খাবার আসামিরা খাবে। মির্জা, আইনটাকে আপনারা মশকরা বানিয়ে ফেলেছেন, জেলখানাটাকে হোটেল মনে করেছেন নাকি? আসামিদের জন্য এরকম ফ্যাসিলিটি হয় নাকি? কাগজ দেখান আমাকে। লয়ার মির্জার হাতে কাগজ দিয়ে দিল। মির্জা হাতে কাগজ নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বারবার পড়ে দেখছে, দেখে সব ঠিক আছে, কোর্ট থেকে অ্যাপ্রুভ করে নিয়ে এসেছে। অন্য একজন আইনজীবী মির্জার হাতে আরও একটি কাগজ দিল। মির্জা, এটা কিসের কাগজ? লয়ার, আমরা আসামির সাথে দেখা করতে কোর্ট থেকে পারমিশন নিয়ে এসেছি। মির্জা, এত অল্প সময়ে এত কিছু করলেন কিভাবে চৌধুরী সাহেব? সজল, আপনারা যেভাবে নির্দোষ দুটো ছেলেকে মেয়ে পাচারকারী বলে ধরে নিয়ে আসতেন সেভাবে করলাম। মির্জার কথা বাড়ল না, বুঝতে পারল সজল ঘাড়তেরার উপরে ঘাড়তেরা। এমপির থেকেও সজলের ক্ষমতা বেশি। সজলের হাত অনেক লম্বা, ওর সঙ্গে পাঙ্গা নিয়ে অনেক বড় ভুল করেছে। সজল থানা থেকে বেরিয়ে দেখে আদনান আর জামাল দাঁড়িয়ে আছে ওর জন্য বাহিরে। জামাল, ভাইয়া বনুকে কোথাও খুঁজে পাচ্ছি না, বাড়িতেও বাবা বনুকে নিয়ে যায় নাই। আদনান সজলের দিকে তাকিয়ে দেখে সজলের চোখ টলমল করছে, মুখটা শুকিয়ে চুপসে আছে। আদনান বলল, তুই শক্ত থাক, তুই ভেঙে পড়লে ভাবিকে কিভাবে খুঁজে বের করবি? সজল, আমি ঠিক আছি, আমাকে নিয়ে তোরা চিন্তা করিস না। এই কথাগুলো যখন বলছিল তখন সজলের কণ্ঠ অন্যরকম শোনাচ্ছে, হয়তো ভেতর থেকে ভেঙে গিয়েছে, কারো সামনে প্রকাশ করছে না। একজন বডিগার্ড এসে বলল, বস, পুরো নোয়াখালী শহরের রাস্তা ব্লক করে দিয়েছি, প্রত্যেকটা গাড়ি চেক করে করে ছাড়া হচ্ছে, ট্রেনের প্রতিটা স্টেশনে আমাদের ছেলেরা দাঁড়িয়ে আছে, ট্রেনের ভিতরে ওরা চেক করে দেখছে, হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে নিচে নজর রাখছে, প্রতিটা রাস্তায় সিসি ক্যামেরা চেক করা হয়েছে, কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি। ভাবিকে নিয়ে ওরা রাস্তা দিয়ে যায় নাই, এখনও পুরো শহরে সিসি ক্যামেরার উপরে নজর রাখছে। গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের ছেলেরা চেক করছে, এমপি সাহেবের বাড়ি আর চেয়ারম্যানের বাড়ি ঘেরাও দিয়ে ফেলেছে। সেনাবাহিনীরা নোয়াখালী শহর থেকে ভাবিকে নিয়ে বের হতে পারবে না। ওরা ভাবিকে নিয়ে হয়তো জঙ্গলের রাস্তা থেকে গিয়েছে, তাই সিসি ক্যামেরায় কিছু ধরা পড়ে নাই। কিছু ছেলেদের জঙ্গলের রাস্তার দিকে পাঠিয়ে দিয়েছি, কল সেন্টারে আমাদের ছেলেরা আছে, ভাবিকে নিয়ে কোনো তথ্য পাওয়া গেলে সাথে সাথে জানাবে। সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, কিন্তু কোথাও ভাবিকে পাওয়া যাচ্ছে না। সজলের বুকে অসহ্য যন্ত্রণা করছে, তার চন্দ্রমুখী এখন কোথায় আছে? ঠিক আছে তো, টাইম মতো মেডিসিন না নিলে অসুস্থ হয়ে পড়বে ইসরাত। সজল নিচে হাঁটু ভেঙে বসে চিৎকার দিয়ে বলে উঠল, আমি স্বামী হিসাবে ব্যর্থ চন্দ্রমুখী, তোমার সেফটি দিতে পারি নাই। যারা তোমাকে আমার থেকে দূরে সরিয়েছে তাদের একটাকেও ছাড় দিব না। সজলের চিৎকারে সবাই কেঁপে উঠল।